একটু দাঁড়াও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি 24 কিংবা 25 যে ব্যাচেরই হও, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা মূলত টপিক দেখি, অলরেডি ডেসক্রিপশনে তোমরা টপিক দেখেই বুঝতে পারছো আজকের ক্লাসটা কিসের উপর। তা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি যদি A+ পেতে হয় তাহলে নির্মিতিতে ভালো করা ছাড়া কোনো উপায় নেই, কারণ নির্মিতিতে তোমার কয় নম্বর আছে? 70 নম্বর। এই 70 নম্বরের মধ্যে আজকের ক্লাসে তোমাকে আমি 20-20 নিশ্চিত করে দেবো, জাস্ট আবেদনপত্র এবং প্রতিবেদনের প্যাটার্ন দেখার মাধ্যমে, পাশাপাশি সাজেশনও থাকবে। সো এর জন্য কি করতে হবে? এর জন্য অবশ্যই টাইমলাইন শেয়ার করতে হবে, পিডিএফটা তো সবাই পেয়ে যাবা। এবং আজকের ক্লাসে আমি আবার বলছি, প্রতিবেদন এবং আবেদনপত্র আমি ফরম্যাট দেখিয়ে দিব কিভাবে লিখতে হয়, অর্থাৎ মানে এমন একটা ফরম্যাট দেখাবো যেটা তুমি যেখান থেকেই কোশ্চেন দেখ, মানে যত গভীর থেকে কোশ্চেন দেখ, যা খুশি তা দেখ, প্রতিবেদন যে কোনো বিষয়ের উপর প্রতিবেদন, যে কোনো বিষয়ের উপর আবেদনপত্র লিখতে বলুক, তুমি ওই ফরম্যাটের উপর জাস্ট বসায় দিবা। ওকে, সো এই যে ফরম্যাটটা দেখাবো, এই ফরম্যাটটা যদি ফলো করতে পারো এবং কয়েকবার প্র্যাকটিস করো তাহলে দেখবা খুব সহজে ভালো একটা নম্বর তুলতে পারবা। আর প্রতিবেদন কয় পেজ লিখতে হবে, আবেদনপত্র কয় পেজ লিখতে হবে, আবেদনপত্রে কি কি থাকতে হবে, প্রতিবেদনের কি কি থাকতে হবে, সব বিষয় নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবা। আর আজকের ক্লাসে কিন্তু প্রতিবেদনের উপরে সাজেশন থাকবে, আর নির্মিতির উপরে ইয়ের উপরে সাজেশন থাকবে, আবেদনপত্রের উপরে সাজেশন থাকবে। সো সাজেশনটাও থাকবে। আর একটা তোমার জন্য একটা গিফট আমি রাখবো, সেটা হচ্ছে তুমি যদি টাইমলাইন শেয়ার করো, তুমি যদি তোমার টাইমলাইনটা শেয়ার করো, অবশ্যই কি টাইমলাইন শেয়ার করতে হবে, কি টাইমলাইনটা যদি শেয়ার করো তাহলে পারিভাষিক শব্দ যেখান থেকে তোমার কয় নম্বর? 10 নম্বর। কি পারিভাষিক শব্দ হচ্ছে তোমার কত নম্বর? 10 নম্বর। ওকে, পারিভাষিক শব্দ, রাইট। এই যে পারিভাষিক শব্দ বা অনুবাদ থেকে তোমার কোশ্চেন আসবে, পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। এখন অনুবাদে তোমার 10-এ 10 পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবে পারিভাষিক শব্দে তুমি 10-এ 10 পাবা। আমি বলবো কিভাবে, আমি একটা পিডিএফ দিব, যদি তুমি টাইমলাইন শেয়ার করো এবং টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশটটা অবশ্যই আমাদের পেজে দিতে হবে। পেজে দিলেই তোমাকে আমাদের যারা সাপোর্ট টিম রয়েছে, সেই সাপোর্ট টিমরা তোমাকে পারিভাষিক শব্দের যে পিডিএফ সেটা দিয়ে দিবে। এবং এই পিডিএফ এ কত আছে জানো? কেউ গেস করতে পারবা কত পারিভাষিক শব্দ আছে? যদি গেস করতে পারো, আমি তাকে তার শেয়ার দেওয়া লাগবে না, আমি তাকে এমনি দিয়ে দিব পিডিএফ। ওকে, গেস করো তো পারিভাষিক শব্দে আমি যে পিডিএফটা দিব সেখানে কত পারিভাষিক শব্দ আছে। যদি কেউ গেস করতে পারো, তোমাকে টাইমলাইন শেয়ার করতে হবে না, তোমাকে আমি এমনিতেই পিডিএফ দিয়ে দিব। ওকে, দেখি কে কে গেস করতে পারো, দেখি সবাই একটু করো, সবাই একটু বলো কে কে গেস করতে পারো। অবশ্যই আমি আবার বলছি, পারিভাষিক শব্দ যদি পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই কি টাইমলাইন শেয়ার করতে হবে, অবশ্যই কি টাইমলাইন শেয়ার করতে হবে। আর এই টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের পেজে দিলে আমাদের সাপোর্ট টিম তোমাকে পার্সোনালি ইনবক্সে তোমাকে পারিভাষিক শব্দের পিডিএফটা দিয়ে দিবে। এবং তুমি যদি এখন করে থাকো তাহলে এখনই মেসেজ দাও, শেয়ার করে স্ক্রিনশটটা এখনই মেসেজ দাও পেজে, তোমাকে দেখবো সাথে সাথে দিয়ে দিবে। এবং এসে কমেন্ট করে যে ভাই পেয়ে গেছি। অল বোর্ড থাকবে, পাশাপাশি এক্সট্রা আমি অনেক পিডিএফ দিব। 150 নো, এত কম তো দিব না, 200, অনেক কম। টোটাল কত পারিভাষিক শব্দ আছে জানো? টোটাল আছে 900 পারিভাষিক শব্দ, 908টা পারিভাষিক শব্দ আমি দিচ্ছি। এখন বলতে পারো যে ভাইয়া এখান এতগুলা দিয়ে কি করব? এখান থেকে প্রথম যদি তুমি 150 থেকে 200 পড়ো, সেগুলো সব বোর্ড কোশ্চেন। 150 থেকে 200-এর মধ্যে সব বোর্ড কোশ্চেন, আর বাইরে এক্সট্রা গুলো আমি দিয়েছি। টোটাল 908টা পারিভাষিক শব্দ। এইটা তোমার এইচএসসি জীবন, অ্যাডমিশন জীবন পার করে দিবে। ওকে, এই যে এইটা তোমার এইচএসসির পর কিন্তু অ্যাডমিশন যাত্রা আছে, এই অ্যাডমিশন জীবন এবং এইচএসসি জীবন, এই 908টা পারিভাষিক শব্দ তুমি কাটিয়ে দিতে পারবা। ওকে, সো এই যে 1000 প্রায় কাছাকাছি গেছে। ওকে, ঠিক আছে। তো অবশ্যই কি পারিভাষিক শব্দের পিডিএফটা পেতে হলে কি অবশ্যই টাইমলাইন শেয়ার করতে হবে। আর অবশ্যই বলে দিচ্ছি, আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, সাজেশনও থাকবে, প্রতিবেদনের আবেদনপত্রেরও সাজেশন থাকবে, এবং একটা ফরম্যাট দেখিয়ে দিব, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, এতগুলা। ওকে, তোমাদের কম হলে হবে, সমস্যা নাই, তোমরা আমি দিয়ে দিছি, তোমরা পড়বা। ওকে, তোমরা জাস্ট করবা, কোনো সমস্যা নেই। আর অবশ্যই কি টাইমলাইন শেয়ার করতে হবে, অবশ্যই টাইমলাইন শেয়ার করতে হবে পেতে হলে। আসো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের 24-এর এবং 25, আমি আবার বলে দিচ্ছি 25-এর জন্য কিন্তু আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। কারণ কি, তোমার
টেস্ট পরীক্ষা কিংবা প্রি টেস্ট যে কোনো তোমার কলেজের যে কোনো পরীক্ষায় তো এগুলো আসবে, তাই না? সো এগুলো এখন থেকে যদি প্র্যাকটিস করো, বোর্ড পরীক্ষায় গিয়ে তোমার হচ্ছে ইমপ্রুভটা আস্তে আস্তে হতে থাকবে, আস্তে আস্তে তোমার কি দক্ষতাটা বাড়তে থাকবে রিটেনের উপর। সো রিটেনের উপর যত বেশি দক্ষতা বাড়বে, বোর্ড পরীক্ষা তুমি যত ভালো লিখতে পারবা, যত ভালো লিখবা তত বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা। আর নির্মিত অংশে 70-এর মধ্যে যদি তুমি ভালো একটা নম্বর তুলতে পারো, তোমার এ প্লাসের যাত্রা সহজ হয়ে যাবে। আর ব্যাকরণের জন্য আমি ক্লাস নিব ইনশাল্লাহ। গত বছর যখন আমি এইচএসসির ক্লাস নিছি এবং ব্যাকরণের উপর নিছি, তোমার হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল বোর্ডে আলহামদুলিল্লাহ প্রায় 30-এর মধ্যে 26 নম্বর কমন পড়ছিল। সো ইনশাআল্লাহ তোমাদেরও আমি নিব এবং সেই সুযোগটা আমি দিব। ওকে, আসো। সো প্রতিবেদন অ্যাকচুয়ালি কয় ধরনের হতে পারে? প্রতিবেদন অ্যাকচুয়ালি হয় দুই ধরনের। তোমার বোর্ড পরীক্ষায় দুই ধরনের প্রতিবেদন লিখতে বলতে পারে। একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ওকে, সো যে কোনো একটা তোমার পরীক্ষার বোর্ড কোশ্চেনে আসতে পারে, বা হচ্ছে তোমার টেস্ট বলো, প্রি টেস্ট বলো, যে কোনো পরীক্ষা আসতে পারে। ওকে, কোন পেজে দিবে স্ক্রিনশট? তুমি একাডেমিক্সও দিতে পারো, তুমি আই এডুকেশন পেজও দিতে পারো, সমস্যা নাই। তুমি আমাদের আই এডুকেশন, আমাদের দুইটা পেজ আছে, একটা হচ্ছে আই এডুকেশন একাডেমিক্স। তুমি যদি 25-এর শিক্ষার্থী হও, তুমি অবশ্যই একাডেমিক্স পেজে মেসেজ দাও। আর যদি তুমি 24-এর শিক্ষার্থী হও তাহলে আই এডুকেশন পেজে মেসেজ দিলেই হবে। ওকে, সো আমাদের এই দুই পেজে যে কোনো একটাতে মেসেজ দাও, তোমাকে সাথে সাথেই পারিভাষিক শব্দের পিডিএফটা দিয়ে দিবে। তবে অবশ্যই কি টাইমলাইন শেয়ার করতে হবে। যারা টাইমলাইন শেয়ার করবে না তারা পাবা না। ভাইয়া আমি আবার বলেছি, যারা টাইমলাইন শেয়ার করবে না তারা পাবা না, ঠিক আছে? আসো। সো প্রতিবেদনটা হচ্ছে কয় রকমের? দুই রকমের। কি কি? সংবাদপত্রের প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। পরীক্ষা একটু মনোযোগ দিয়ে শুনবা আমার কথাটা ভাইয়া। আমি আবার বলতেছি, আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা 20-এ 20 আমি নিশ্চিত করে দিব। এখন তোমার যদি লেখা সুন্দর হয়, ভালো হয়, গুছিয়ে লিখতে পারো, তাহলেই 20-এ 20 পাবা। তোমার লেখা যদি একটু বুঝেই তো আমি বললাম না, তোমার লেখা যদি অন্যরকম হয়, তুমি ভালো করে লিখতে পারো না, তখন তার আমি 20-এ 20 তুলে দিতে পারবো না। আমি সাজেশন দিব, সাজেশন থেকে ইনশাআল্লাহ আমি বলবো তুমি 100% কমন পাবা। ওকে, সো 20-এ 20টা ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে দিব তোমাকে। তোমার লেখার কাজ হচ্ছে তোমার, আমি নিশ্চিত করে দিব, কিন্তু আমি তা লিখে দিতে পারবো না। তো লেখার কাজটা কি তোমার। সো আমার উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তোমাকে আমি একটা ভালো সাপোর্ট দিব। ওকে, সো সংবাদপত্রের প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আসো। সো সংবাদপত্রের প্রতিবেদন লেখার একটা ফরম্যাট আছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার একটা ফরম্যাট আছে। এটার পিডিএফটা তোমরা সবাই পেয়ে যাবে, টেনশন করো না। আমাদের এই যে 45 ডেজ চ্যালেঞ্জের যে গ্রুপটা আছে, সেই গ্রুপের ড্রাইভ লিংক দেওয়া আছে, সেই ড্রাইভ লিংকে গেলেই তোমরা এটার পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কোনো টেনশন করো না, ফরম্যাটটা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝো। কোনো খাতা কলমে লেখার দরকার নাই, তুমি জাস্ট বুঝো আমি কিভাবে বলছি, সেটার দিকে নজর দাও। ওকে, দিনাজপুর বোর্ড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ লেখা ভালো আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ লেখা ভালো থাকলে ভালো করতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, আসো। সো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদপত্রের প্রতিবেদন। প্রথমে আমরা একটু দেখি সংবাদপত্রের প্রতিবেদনটা কি। প্রথমে আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। সংবাদপত্রের প্রতিবেদন হচ্ছে কি, পত্র পত্রিকা। আমরা পত্রিকা তো সবাই চিনি, তাই না? প্রথম আলো আছে, দৈনিক ইত্তেফাক আছে, তারপর হচ্ছে যুগান্তর আছে, এমন অনেক ধরনের পত্রিকা আছে, রাইট? আবার জেলা ভিত্তিক পত্রিকা আছে, পুরো সারা বাংলাদেশের বিভাগ ভিত্তিক পত্রিকা আছে, আবার সারা বাংলাদেশের পত্রিকা আছে, রাইট? এমন কিছু জাতীয় পত্রিকা আছে। সো সংবাদপত্রের প্রতিবেদন মানে কি? সংবাদপত্র অর্থাৎ পত্রিকায় যেই প্রতিবেদনটা যেটা লেখা হয় সেটাই হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন। এবং এই যে সংবাদপত্রের প্রতিবেদন, এটা লেখার জন্য একটা নির্দিষ্ট স্পেসিফিক ফরম্যাট আছে, অর্থাৎ এই প্যাটার্নটা ফলো করলে তুমি যে কোনো ধরনের সংবাদপত্রের প্রতিবেদন লিখতে পারবা। ফর এক্সাম্পল আমি যদি তোমাকে দেখাই, শেয়ার ডান, কে বলছে? বেলকুচি সরকারি কলেজ। আচ্ছা, ভেরি থ্যাংক ইউ ভাইয়া। আসো। তো তোমার নাম তো জানি না, তোমার নাম সরকারি কলেজ, ঠিক আছে? আসো ভাই। টাইমলাইনে কিভাবে শেয়ার করে? এই যে এখানে দেখো, ওকে আমি দেখাই। এই যে এখানে দেখো হচ্ছে শেয়ারের একটা বাটন আছে, রাইট? এই যে শেয়ারের একটা বাটন আছে, এটাতে ক্লিক করবা। ক্লিক করলে এখানে শেয়ার নাও আসবে, জাস্ট শেয়ার নাও করে দিবা। দেন তুমি তোমার প্রোফাইলে যাবা। এই যে তুমি তোমার এইখানে প্রোফাইলে যাবা, প্রোফাইলে গেলেই দেখবা হচ্ছে এখানে তোমার ইয়েটা আছে, ওকে, ক্লাসটা আছে, এবং সেটার স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে পেজে দিয়ে দিবা। এইটুকুই করবা, জাস্ট, আর কিচ্ছু না। ওকে, এইটুকু করবা, আর কিচ্ছু না, ঠিক আছে? আসো। সো আমরা চলে যাই সংবাদপত্রের প্রতিবেদনের ফরম্যাটটা কি। দেখো, প্রথমে কি লিখবা? নিজস্ব প্রতিবেদক। আমি যা লিখছি হুবহু তা লিখে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। ওকে, আমি এখানে যা লিখছি হুবহু তা লিখে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই, মানে এই ফরম্যাটের মধ্যে। নিজস্ব প্রতিবেদক, অবশ্যই নিজস্ব প্রতিবেদক। প্রতিবেদন আর প্রতিবেদকের মধ্যে পার্থক্যটা বুঝাই। প্রতিবেদক হচ্ছে যে প্রতিবেদনটা লিখছে,
ওকে, সাপোজ আমি প্রতিবেদনটা লিখছি, সো আমি হচ্ছে কি প্রতিবেদক, ওকে, আর প্রতিবেদন হচ্ছে যেটা আমি লিখছি সেটা হচ্ছে প্রতিবেদন। ওকে, আসো, সো নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম আলো, এখানে হচ্ছে যে কোনো একটা সংবাদপত্রের নাম দিবা, দৈনিক প্রথম আলো হতে পারে, দৈনিক যুগান্তর হতে পারে, দৈনিক ইত্তেফাক হতে পারে, এনিথিং, ওকে, দৈনিক বেঙ্গল গ্যাজেট হতে পারে, যে কোনো কিছু দিতে পারো, সমস্যা নেই। এরপর কি ঠিকানা দিবা মিরপুর ঢাকা, এরপর তারিখ দিবা বা হচ্ছে সাল দিবা, তারিখ এবং সাল। মিরপুর ঢাকা, আমি প্রথমে কি দিলাম, নিজস্ব প্রতিবেদক, সংবাদপত্রের নাম, স্থান এবং হচ্ছে তারিখ। ওকে, সো স্থান করেছি মিরপুর ঢাকা এবং তারিখ কি দিয়েছি 2 আগস্ট 2022। ওকে ভাইয়া, শেয়ার করছি, অবশ্যই যারা শেয়ার করবা, টাইমলাইন শেয়ার করবা, জাস্ট পেজে স্ক্রিনশটটা দিয়ে মেসেজ করো, ওকে, তোমাকে দিয়ে দিবে পিডিএফ। আসো, আর এইটা পিডিএফটা তোমরা ড্রাইভ লিংকে পেয়ে যাবা। আসো, পরবর্তীতে আমরা যাই। এখানে হচ্ছে কি, এরপর এই যে একটা কোলন চিহ্ন দিবা, দেওয়ার পর এখান থেকে লেখা শুরু করবা। কেউ অবশ্যই কি প্যারা করতে গিয়ে নিচ থেকে লেখা শুরু করবা না। আবার বলে দিচ্ছি, তুমি আমি যেই ফরম্যাটটা দেখাচ্ছি, এই যে ডট ডট দেওয়া শুরু হয়েছে না এখান থেকে, তার মানে তোমার লেখা এখান থেকেই শুরু হবে। কি, নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, মিরপুর ঢাকা, 2 আগস্ট 2022, এখান থেকে দেন তুমি তোমার প্রতিবেদন লেখা শুরু করবা। তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, তুমি এই যে শুরু করবা নিজস্ব প্রতিবেদন দিয়ে, এর আগে সংবাদপত্রের প্রতিবেদন লেখার জন্য প্রতিবেদনের শিরোনাম দিতে হবে। তোমাকে কি দিতে হবে, প্রতিবেদনের শিরোনাম দিতে হবে, অর্থাৎ তুমি যেই টপিকের উপর প্রতিবেদনটা লিখছ সেই টপিকের একটা শিরোনাম দিবা, ওকে, মানে থিম দিবা, একটা থিম, সেই থিমটা দিয়ে দেন তোমাকে শুরু করতে হবে। তারপর চেষ্টা করবা প্রতিবেদন 2.5 পেজের বেশি না লেখার, ওকে, 2.5 পেজ, ওকে, 2.5 পেজের বেশি না লেখা। অনেকে 5 পেজ লেখে, 7 পেজ লেখে, ভাই তুমি গুছায়া লেখো, সুন্দর করে লেখো, প্যারা প্যারা দিয়ে লেখো, তুমি 2.5 পেজ লিখলেই এনাফ, ওকে, 2.5 পেজ লিখলেই এনাফ, এর থেকে বেশি লেখার দরকার হয় না। তো তুমি যদি যত বেশি লিখবা, টিচার বিরক্ত হয়ে যাবে, কারণ তুমি যত বেশি লিখবে তোমার লেখা তত খারাপ হতে থাকবে আস্তে আস্তে। ভালো, আমাদের কি, আমরা কি করি, প্রথমে সুন্দর করে অনেক আস্তে আস্তে লিখি, তাই না? এই আস্তে আস্তে লিখতে লিখতে দিন শেষে কি রচনাতে গেলে আমাদের লেখা হয়ে যায়, মনে করো উত্তর মেরু আর দক্ষিণ মেরু, ঠিক আছে, মানে শুরুতে আমার লেখা থাকে উত্তর মেরুতে, শেষে যায় রচনা লেখার সময় আমার লেখা হয়ে যায় দক্ষিণ মেরুতে। সো এই যে প্রতিবেদনে যখন তুমি লিখবা, শুরুতে একটু সুন্দর করে লিখবা, দেখবা যে যখন 3-4 পেজ লিখা ফেলছো তখন লেখার অবস্থা খারাপ হয়ে যায়। এই কারণে বলবো 2.5 পেজের বেশি লিখবা না, ঠিক আছে? ওকে, পিডিএফ পেয়ে যাবা, সমস্যা নেই, দিবে, আমি বলছি তো দিবে তারা, কোনো সমস্যা নেই, পেয়ে যাবা। আসো, সো এরপর কি, তোমার যখন লেখাটা শেষ হবে, শেষে কি লিখবা, একদম নিচে গিয়ে লিখবা প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদকের নাম, ঠিকানা, সরজমিনী তদন্তের স্থান, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ। এই জিনিসগুলা সংবাদপত্রের প্রতিবেদনের জন্য 100% লাগবে, ওকে, এই জিনিসগুলা সংবাদপত্রের প্রতিবেদনের জন্য 100% তোমার লাগবে। সো কি কি, প্রতিবেদনের প্রকৃতি, প্রকৃতিতে কি হবে, সংবাদপত্রের প্রতিবেদন মানে এই যে সংবাদপত্রের প্রতিবেদনই হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি, মানে প্রতিবেদনটা কি রকমের। প্রতিবেদকের নাম, যে এই যে নিজস্ব প্রতিবেদক যে লিখছে প্রতিবেদনটা, যে লিখছে তার নাম, ঠিকানা, এই যে এই ঠিকানাটাই দিয়ে দিবা, মিরপুর ঢাকা দিয়ে দিবা, ওকে। নিজস্ব প্রতিবেদক, তুমি চাইলে তোমার নাম দিতে পারো, তুমি চাইলে তোমার যে কোনো একটা বন্ধুর নাম দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। এরপর আসো সরজমিনে তদন্তের স্থান, মানে প্রতিবেদনটা যে তুমি রচনা করছো এটা তো অবশ্যই তুমি তদন্ত করে রচনা করছো, তাই না? তুমি তো আর নিজের মন গড়া একটা কাহিনী পত্র পত্রিকা তুমি ছাপিয়ে দিতে পারো না, অবশ্যই তোমাকে সেটা নিয়ে রিসার্চ করতে হয়েছে, তোমাকে নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর তুমি হচ্ছে সেটা সংবাদপত্রে প্রচার করছো, তাই না? সো এই যে কোন জায়গা থেকে তুমি সেটা তদন্ত করছো সেই জায়গার স্থানের নামটা দিবা। প্রতিবেদনের শিরোনাম, এই যে এই শিরোনামটা শুরুতে দিছো না, সেই শিরোনামটা এখানে আবার দিবা। তারপর তৈরির সময় দিবা এবং তৈরির তারিখ দিবা, দ্যাটস ইট, এইটুকুই। এখন আমি দেখাবো অ্যাকচুয়ালি একটা সংবাদপত্রের প্রতিবেদন আমি তোমাদেরকে এখন দেখাবো, দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ওকে, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। শেয়ার ডান, থ্যাংক ইউ। আর অবশ্যই মেনশন করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও যেন তারাও পারে, ওকে। দেখো, নিত্য প্রয়োজনীয়, সাপোজ মনে করো আমার পরীক্ষার প্রশ্নে, বোর্ড পরীক্ষার প্রশ্নে কি আছে, এই প্রতিবেদনটা আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকা এক প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখো। মনে করো তোমার বোর্ড পরীক্ষা এবছর এইচএসসি পরীক্ষাটা চলে আসছে, আসলেও আসতে পারে, ভরসা নাই, ওকে, কারণ গতবার পড়াইছি, গতবার এমন একটা চলে আসছে, সো এবার তোমাদেরও আসতে পারে, ঠিক আছে। কি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বা হচ্ছে দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। সো আমার প্রথম কাজ কি ভাইয়া, একটু মনোযোগ দাও, প্রথম কাজ হচ্ছে আমার প্রতিবেদনের শিরোনাম দেওয়া। এই যে শিরোনাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত, এটা হচ্ছে কি আমার
প্রতিবেদনের শিরোনাম। ওকে, এটা হচ্ছে কি আমার প্রতিবেদনের শিরোনাম। আর এরপর যদি আমি যাই, এরপর হচ্ছে আমার লেখা শুরু হবে প্রতিবেদন। কি? নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, মিরপুর, ঢাকা, 2 আগস্ট 2022। ওই যে আমি বললাম তুমি একটু দরকার করে হুবো দিয়ে দিবা, 2022 না দিয়ে 23 দিতে পারো, 24 দিতে পারো, যে কোনোটা দিলেই হবে, সমস্যা নাই, এটা কোনো মেজর কিছু না। ওকে, মেজর কোনো প্রবলেম না। সো এখান থেকে লেখা শুরু করবা। সম্প্রতি একটা বিষয় আমাদের ভাবিয়ে তুলেছে চরমভাবে, তা হচ্ছে সমাজে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। এ অস্বাভাবিক ও আকস্মিক মূল্য বৃদ্ধির জন্য জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, ফলে সমাজে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। অভিজ্ঞ মহলের মতে এই আকস্মিক মূল্য বৃদ্ধির কারণ একাধিক। প্রথমত, এমন নৈরাজ্য এদেশে চিরন্তন যে মুনাফালোভী মজুদদাররা প্রায় অধিক মুনাফা অর্জনের মানসিকতায় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি। দেশের একটি ক্ষুদ্রতম অংশ এরূপ ভাতা পেলেও অসুবিধার দায়ভার বহন করে সমাজের বৃহত্তম অংশ। সো তুমি হচ্ছে তোমার থিমগুলা দিতে হবে অ্যাকচুয়ালি দ্রব্যমূল্যের প্রথম প্যারায়। দেখো এখান থেকে একটু হচ্ছে প্রথম একটা প্যারা। সো এই প্যারাতে তোমাকে হচ্ছে বিষয়বস্তুটা ভাবিয়ে তুলতে হবে, অ্যাকচুয়ালি দ্রব্যমূল্য বৃদ্ধির কারণটা তুলতে হবে। ওকে, কারণটা নিয়ে আসতে হবে। তারপর তুমি হচ্ছে পরবর্তীতে এই যে মূল্য বৃদ্ধি এদেশে এটাই যে প্রথম তা নয়, এদেশে একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর কোনো দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি জনিত নাজুক এমন যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে তুলে ধরবা। ওকে, সো এরকম যদি আস্তে আস্তে তুলে ধরবা এবং প্যারা প্যারা দিয়ে তুলবা। ওকে, সো আস্তে আস্তে গিয়ে যখন শেষ করবা, তারপর কি আমার কাজ? প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদকের নাম, ঠিকানা, সরজমিন তদন্তের স্থান, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ। দেখো প্রতিবেদনের প্রকৃতি কি? সংবাদপত্রের প্রতিবেদন। প্রতিবেদকের নাম আমি দিলাম কি? ফাহিম জাহেদ। ঠিকানা কি? মিরপুর, ঢাকা। সরজমিন কোথায় তদন্ত করা হয়েছে? যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি, সো মানে দ্রব্যমূল্য কি মানে যে কোনো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী হচ্ছে কি দাম বৃদ্ধি পাইছে, রাইট? সো এটা আমি কোথা থেকে তদন্ত করছি? কাওরান বাজার, ঢাকা। এরপর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, ওই যে শুরুতে যে শিরোনামটা দিয়েছি সেটাই। এরপর প্রতিবেদন তৈরির সময় বিকেল 4টা, তৈরির তারিখ কবে তৈরি করা হয়েছে? তুমি 1 আগস্ট, একদিন আগে দিবা। যেদিন প্রতিবেদনটা ছাপানো হয়েছে তার একদিন আগে দিবে। এখানে 2 আগস্ট দেওয়া, আমি ভুল করছি এখানে। অবশ্যই কি প্রতিবেদন তৈরির তারিখ, একটু মনোযোগ দাও, শুরুতে যেই তারিখটা দিবা তার একদিন আগের তারিখ দিবা। ঠিক আছে? কারণটা কি? কারণ যেদিন প্রতিবেদন তৈরি করা হয় সেদিনই তো ছাপা হয় না। অবশ্যই আজকের যে সংবাদপত্রটা তুমি পড়বা বা হাতে পেয়েছো সেটা কিন্তু আগের দিন ছাপানো হয়, রাইট? সো অবশ্যই কি তৈরির তারিখটা কি একদিন আগে দিবা। সো ওইখানে যদি 2 আগস্ট দাও এখানে 1 আগস্ট দিবা, ওইখানে যদি 24 এপ্রিল দাও এখানে 23 এপ্রিল দিবা। এটাই। ওকে, সবাই কি ক্লিয়ার বিষয়টা? অ্যাকচুয়ালি আমি সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে রচনা করব সেটা কি তোর ধরতে পারছো? আমি বলে দিচ্ছি এই ফরম্যাটটা ফলো করবা, যে কোনো সংবাদপত্রের প্রতিবেদন লিখতে পারবা। জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে নিজে বাসায় বসে এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সবাই কি ক্লিয়ার? এডুকেশনে কেমনে এডুকেশনে পোস্ট করা লাগবে না ভাইয়া, অবশ্যই টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশটটা পেজে দিবা, পেজে মেসেজ করে দিবা, এটুকুই করবা। তা না হলে কিন্তু পারিভাষিক শব্দের পিডিএফটা তোমরা পাবা না। আবার বলে দিচ্ছি, পারিভাষিক শব্দের পিডিএফটা পাবা না, অবশ্যই পেতে হলে টাইমলাইন শেয়ার করতে হবে। এটার পিডিএফ পেয়ে যাবা, এটার পিডিএফ পেয়ে যাও। তবে পারিভাষিক শব্দ যে আমি 908টা দিছি সেটার পিডিএফ পাবা না যদি না টাইমলাইন শেয়ার করো, যদি না টাইমলাইন শেয়ার করো, অবশ্যই টাইমলাইন শেয়ার করো। আমি 2টা মিনিট সময় নেই, 2টা মিনিট তোমাদের সাথে একটু গল্প করি এইচএসসি পরীক্ষা নিয়ে। সো এই 2 মিনিটে তোমরা সবাই একটু শেয়ার করে দাও। ওকে, 2টা মিনিটে একটু সবাই শেয়ার করে দাও। ওকে, 2 মিনিটে একটু সবাই শেয়ার করে দাও। একটু বলি, এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া কিন্তু কঠিন কিছু না, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। বাংলাটা হচ্ছে তবে বাংলাটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট এ প্লাস মিস করে। তোমাদের একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনবা। বাংলায় এ প্লাস মিস হওয়ার কারণ কয়েকটা কারণ তুলে ধরি। আমার একটা ফ্রেন্ড, মানে একটা গল্প বলি, আমার একটা ফ্রেন্ড, আমি যখন এসএসসি পরীক্ষাটা আমিও তো এক সময় ছিলাম, তাই না? সো আমি কলেজে হচ্ছে আমি সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম কলেজ লাইফে। সো সায়েন্সের সব সাবজেক্ট আমার একটা ফ্রেন্ড পাস করছে, বুঝছো? মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো তো একটু টাফ, তাই না, সায়েন্সের স্টুডেন্টদের জন্য। সো এগুলো সবাই সে পাস করছে, আইসিটি পাস করছে, ইংরেজি পাস করছে, মানে ভালো রেজাল্ট করছে। বাংলায় গিয়ে বাংলা প্রথম পত্রে সে ফেল করছে, বুঝছো? সো বাংলা প্রথম পত্রে ফেল করছে। এখন প্রি টেস্টের ঘটনা, মানে আমরা সেকেন্ড ইয়ার থাকতে প্রি টেস্টের ঘটনা। এখন হেড স্যার, মানে প্রিন্সিপাল স্যার ডাকাইছে তাকে রুমে। সো ডাকানোর পর বলতেছে তোমার মার্কশিটটা দেখি। তো রেজাল্ট শিটটা দেখলো, দেখার পর স্যার অবাক হয়ে গেছে।
সরি মানে ফার্স্ট ইয়ার ফাইনালের ঘটনা, তাকে প্রমোশন দেওয়া হবে না, বুঝছো? সো প্রিন্সিপাল দেখছে, দেখার পর বলতেছে তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি সায়েন্সের কোনো সাবজেক্টে ফেল করতা আমি মেনে নিতে পারতাম, তুমি বাংলায় ফেল করছো এটা তো আমি মানতে পারলাম না। তুমি সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করছো, অন্যান্য সাবজেক্ট ভালো করছো, বাংলায় কেন ফেল করছো? পরে বললো যে স্যার বাংলা পড়ি না। এই যে বাংলা পড়ি না, কেন পড়ি না? কারণ বাংলাটা আমরা সবাই সহজ মনে করি, কারণ বাংলাটাকে আমরা সবাই সহজ মনে করি। এখন সহজ মনে করে আমরা বাংলা পড়ি না। তবে ভাই অ্যাডমিশন যখন দিবা, তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা, অ্যাডমিশনের জন্য যখন যাবা, এই বাংলাটাই তোমার জন্য কি বলে ওইটাকে একটা বরদান হয়ে আসবে। ওকে, একটা মানে দান স্বরূপ একটা সাবজেক্ট হিসাবে তোমার পাশে দাঁড়াবে। কিভাবে? তোমার এই যে এবার যে পরীক্ষা হয়েছে, তোমাদের সিনিয়র ভাইয়ারা আপুরা যে পরীক্ষা দিছে, বাংলা প্রথম পত্র থেকে হিউজ কোশ্চেন আসছে। বাংলা প্রথম পত্রে B1 থেকে হিউজ কোশ্চেন আসছে। ঢাকা ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম, রাজশাহী, গুচ্ছতে যত তুমি তোমার বড় ভাইয়া, কলেজের বড় ভাইয়া আপু থাকলে জিজ্ঞেস করে দেখো যে ভাইয়া গুচ্ছতে আপনি কোন সাবজেক্টে নাম্বার তুলছেন, বলবে ভাই বাংলায় তুলছি। বাংলা ফার্স্ট পেপারে তোমার বাংলা ফার্স্ট পেপার দিয়ে 24 নম্বর এবার ইজিলি তুলছে, বাংলা ফার্স্ট পেপার দিয়ে কেবল। ওকে, এমন স্টুডেন্ট আছে, এবং বাংলা ফার্স্ট পেপার আছে, এবং বাংলা ফার্স্ট পেপার দিয়ে চান্স পাইছে এমন স্টুডেন্ট আছে। কারণ 24 আর ইংরেজি আর ইয়ে দিয়ে সাধারণ জ্ঞান দিয়ে ওইখানে আরো 20 নম্বর তুলে ফেলছে, 44 নম্বর হয়ে গেছে। ওকে, সো এবার কিন্তু কাটমার্ক কম আসবে, কারণ গুচ্ছে নাম্বার কম উঠছে, তাই না? সো এই যে বাংলা পড়ার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে তোমার অ্যাডমিশনে কাজে লাগবে ভাই। আর বাংলা দ্বিতীয় পত্রের বেসিক এখন যে টপিকগুলো আছে, এগুলা যদি বেসিক তোমার এখন থেকে স্ট্রং করতে পারো, তোমার অ্যাডমিশনে গিয়ে কোনো চিন্তাই করা লাগবে না। তুমি মনে করো যে বাংলায় তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট থাকে 15-এর মধ্যে 12 তুমি নিশ্চিত করতে পারবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ওকে, সো বাংলাটার গুরুত্ব অপরিসীম, কারণ বাংলা হচ্ছে তোমার অ্যাডমিশনও কাজে লাগবে, তোমার এইচএসসিতেও কাজে লাগবে, তোমার সবচেয়ে বেশি বরদান হয়ে দাঁড়াবে কি অ্যাডমিশনের ক্ষেত্রে। ওকে, সো হেলাফেলা না দিয়ে তোমরা হচ্ছে সবাই এটার প্রতি জোর দাও। ওকে, ভাই পারিভাষিক শব্দ পেতে হলে কি করতে হবে? অবশ্যই টাইমলাইন শেয়ার করতে হবে। টাইমলাইন শেয়ার করে তোমরা হচ্ছে পেজে স্ক্রিনশটটা দিলেই হয়ে যাবে। ওকে, ওকে, আসো। এরপর তুমি যদি এইচএসসি 25 ব্যাচের যদি কোনো শিক্ষার্থী থেকে থাকো, একটু বলে দিই এইচএসসি 25 ব্যাচের কারা আছে একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য যদি ডাবলইবি একটা কোর্স আছে আমাদের বাংলা ইংলিশ আইসিটি এর, এই কোর্সে তোমরা চাইলে এনরোল করতে পারো। আমি ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব। ওকে, ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব। আসো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি? সংবাদপত্রের প্রতিবেদনটা আমি বুঝাইছি, এখন আসো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা হচ্ছে তোমার কলেজের অধ্যক্ষ বরাবর, অধ্যক্ষ মহোদয় বরাবর যে প্রতিবেদনটা লেখা হয়। ওকে, সাপোজ তোমার কলেজের ফিজিক্সের লেকচারার তোমার কোনো ডিপার্টমেন্টের কোনো অনুষ্ঠান সম্পর্কে একটা প্রতিবেদন লিখবে। সো সেটা কিভাবে লিখবে, সেই জিনিসটাই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ফরম্যাট। ওকে, সো যেমন কি যেভাবে প্রশ্ন আসতে পারে, দেখো কিভাবে প্রশ্ন আসতে পারে। তোমার কলেজ লাইব্রেরি জরিপ করে অধ্যক্ষের নিকট একটি প্রতিবেদন তৈরি করো। মানে তোমার কলেজ লাইব্রেরির যে দায়িত্বরত যে থাকবে, সে হচ্ছে কি অধ্যক্ষ বরাবর একটা প্রতিবেদন লিখবে কি কলেজ লাইব্রেরি জরিপ করে। সাপোজ মনে করো কতটা বই আছে, কোন কোন বই লাগবে, কোন কোন বই কোন স্টুডেন্ট মানে কোন কোন বই তোমার আরো প্রয়োজন আছে বা প্রয়োজন নাই, যেগুলো লাগবে না যেগুলো লাগবে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আলোচনা ডিটেলসে। যদি কলেজের লাইব্রেরি হচ্ছে যদি বড় করতে হয় তাহলে সেটাও করবে। কলেজ লাইব্রেরি ধারণ ক্ষমতা কত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে। ওকে, কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে অধ্যক্ষের নিকট একটি প্রতিবেদন লেখা। ওকে, সো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি অধ্যক্ষ বরাবর লেখা হয়, মনে রাখবা। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটা কি অধ্যক্ষ বরাবর লেখা হয়। আর সংবাদপত্রের প্রতিবেদনটা হচ্ছে সংবাদপত্রের মানে হচ্ছে পত্রপত্রিকায় লেখা হয়। ওকে, এই জিনিসটা সবাই হচ্ছে মাথায় রাখলে ইনশাল্লাহ আর ফরম্যাটটা দেখে দিলেই হবে। ওকে, আরেকটা জিনিস, যা চলে যাচ্ছে চলে যাক, সমস্যা নেই, কারণ সাজেশনটা কিন্তু আমি এখনো দিইনি, সাজেশন কিন্তু আছে, প্রতিবেদনের সাজেশন, আবেদনপত্র সাজেশন কিন্তু এখনো আছে। ওকে, সেটা আমি একটু পরে দিব। আসো, সো এটার ফরম্যাটটা কি দেখো, প্রথমে হচ্ছে তারিখ দিবা, বরাবর অধ্যক্ষ, এরপর বিষয়। ওকে, মানে হচ্ছে তোমার যে ইয়াটা থিমটা, ওকে, প্রতিবেদনের যে থিমটা, এরপর হচ্ছে কি বিষয়, দেন হচ্ছে সূত্র, এখানে জিনিস আসবে। ওকে, সো বরাবর অধ্যক্ষ, এবং এটা হচ্ছে কি ঠিকানা। ওকে, মানে কলেজের ঠিকানা হতে পারে, কলেজের নাম। ওকে, এটা হচ্ছে কি কলেজের নাম। দেন বিষয় দিবা, তারপর সূত্র,
এইটা আদেশ নং 54/1 মউবি 11/6/22। সূত্রটা হচ্ছে, যদি চাও আমার এটা হুবহু কপি করতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট এখানে দরকার তারিখটা চেঞ্জ করে দিবা। আর এই যে মউবি, এইটা কি, এইটা হচ্ছে সাপোজ কলেজ, যেই কলেজের নামটা দিবা সেই কলেজের শর্ট ফর্ম। ওকে, সেই কলেজের শর্ট ফর্ম। এই যে মউবি মানে কি, মণিপুর উচ্চ বিদ্যালয়, অর্থাৎ যেই কলেজের নাম দিবা সেই কলেজের শর্ট ফর্ম দিবা। আর আদেশ নং 54/1 তুমি চাইলে 85/3 দিতে পারো, তুমি চাইলে শুধু 74 দিতে পারো, তুমি চাইলে 48/6 দিতে পারো, যে কোনো একটা দিয়ে দিবা। আদেশ নং, সূত্র লিখে আদেশ নং, দেন হাইফেন দিয়ে এটা দিবা, দেন কলেজের শর্ট ফর্ম, তারপর হচ্ছে তারিখ দিবা। ওকে, এরপর হচ্ছে কি কাজ, প্রতিবেদনের শিরোনাম। এরপর আসো, এরপর কি দিবা, প্রতিবেদনের শিরোনাম দিয়ে নিচে হচ্ছে এই জায়গা থেকে লেখা শুরু করবো। ওকে, এই যে নিচে থেকে লেখা শুরু করবা। লেখা শেষ, যখন লেখা শেষ হয়ে যাবে তখন প্রতিবেদকের স্বাক্ষর, বিনীত প্রতিবেদক, নাম, প্রভাষক, বাংলা বিভাগ, এই কলেজের নাম, দ্যাটস ইট। ওকে, এইটুকু কারো কোনো সমস্যা? দিনলিপি দিব নাকি প্রতিবেদন, তোমার যেটা সহজ মনে হবে। দিনলিপি দিতে পারো, প্রতিবেদন দিতে পারো, তোমার যেটা সহজ মনে হবে সেটা দাও। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো নাম্বার পেতে হলে, যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই প্রতিবেদন যেতে হবে। ওকে, যদি নম্বর তুলতে চাও তাহলে অবশ্যই কি প্রতিবেদনে তোমাকে যেতে হবে। আর প্রতিবেদনে যাওয়া মানে হচ্ছে কি, তোমার হচ্ছে একটু ডিটেলসে ভালো মতো প্র্যাকটিস করে তারপর হচ্ছে পরীক্ষার খাতায় তোমার অ্যান্সার করতে হবে। ওকে, আসো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমি একটা ফরম্যাট দেখাই। যেমন তারিখ দিলাম আমি, বরাবর অধ্যক্ষ মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ঢাকা, মিরপুর 2 ঢাকা। ওকে, বিষয় হচ্ছে কি, কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন। ওকে, সূত্র আদেশ নং 54/1 কলেজের শর্ট ফর্ম, তারপর ওই যে এই যে তারিখটা দিবা সেম তারিখটা এখানে দিয়ে দিবা। ওকে, এরপর জনাব আপনার আদেশক্রমে আদেশ নং রংশক এত এত সুষ্ঠু তথ্য প্রদান করে মহাবিদ্যালয় সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন নিচে উপস্থাপন করছি। অবশ্যই কি জনাব দিয়ে এই অংশটুকু লিখতে হবে। ওকে, তোমার মতো করে, বা হচ্ছে যেই প্রতিবেদনটা আসবে সেটার হচ্ছে এরকম অংশটুকু লিখতে হবে। অর্থাৎ প্রতিবেদন যে রচনা করছো সেটা হচ্ছে জনাবের নিকট তুমি উপস্থাপন করবা। এরপর প্রতিবেদনের শিরোনাম, বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রতিবেদনের শিরোনাম দিবে এরপর। ওকে, শিরোনাম দিয়ে দেন তুমি নিচ থেকে লেখা শুরু করবা। এই যে এখান থেকে লেখা শুরু করবা, ধাপে ধাপে লেখা শেষে তোমার যেতে হবে কি, প্রতিবেদকের স্বাক্ষর। সাপোজ এই যে ফাহিম জাভেদ, ফাহিম, বাংলায় লিখবা অবশ্যই, বাংলায় ফাহিম লিখে দিবা। ওকে, বাংলায় জাস্ট ফাহিম লিখে দিবা, ঠিক আছে, বাংলায় জাস্ট ফাহিম লিখে দিবা। বিনীত প্রতিবেদক ফাহিম জাভেদ, প্রভাষক বাংলা বিভাগ, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ঢাকা, দ্যাটস ইট। সো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এভাবে লিখতে হয় এবং সংবাদপত্রের প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা অলরেডি আমি দুইটাই দেখিয়েছি। ওকে, সো যাদের কনফিউশন ছিল যে প্রতিবেদন কিভাবে লেখো, অ্যাকচুয়ালি আমি বলি, মনে রাখো আমরা কিন্তু ম্যাক্সিমামই এই যে প্রতিবেদন কিভাবে লিখতে হয়, আবেদনপত্র কিভাবে লিখতে হয়, পরীক্ষার আগে এসে প্রচুর খোঁজাখুঁজি করি, রাইট? ইউটিউবের মধ্যে আমরা অনেক খোঁজাখুঁজি করি। সো আজকের ক্লাসটা কিন্তু করলে তোমার সামনে আর খোঁজাখুঁজি করা লাগবে না। তুমি ক্লাসটা করে পিডিএফটা তোমার কাছে রাখো, তুমি আজকে থেকে প্র্যাকটিস শুরু করো। তোমার পরীক্ষার 5-6 দিন আগে তোমার এইসব খুঁজতে হবে না। জাস্ট তুমি আজকে থেকে যদি এগুলা নিয়ে বসো এবং প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ তোমার পরীক্ষার আগে আর এটা নিয়ে ঝামেলা পোহাতে হবে না। ওকে ভাই, বৈদ্যুতিন চিঠিটা একটু দেখান। সেটা আরেকটা ক্লাস নিয়ে আসবো, দরকার প্রয়োজন, সমস্যা নেই। আজকে ক্লাসে 2টা প্রতিবেদন এবং আবেদনপত্র, বৈদ্যুতিন চিঠি বা ইমেল সেটা হচ্ছে আরেকটা ক্লাসে নিয়ে আসবো আমি, সমস্যা নেই। ওকে, প্রতিবেদনের সাজেশন, এখানে আমি কয়েকটা সাজেশন দিছি। খাদ্যদ্রব্যের ভেজাল মেশানোর কারণ ও এর প্রতিকারের বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মানে বোর্ড পরীক্ষার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট টপিক প্রতিবেদন আসতে পারে এখান থেকে, সো সেগুলো দেওয়া আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সম্পর্কে একটি পত্রিকাটি প্রতিবেদন। তোমার শহরের যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন লেখো। ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণী একটি প্রতিবেদন লিখো। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন লিখতে বলতে পারে। তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 16 ডিসেম্বর উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান দিয়ে একটি প্রতিবেদন রচনা করতে পারলে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন রচনা লিখো, করো। ওকে, সো এই যে কলেজ কর্তৃক এগুলো হচ্ছে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর এই যে কলেজ কর্তৃক যেগুলো না থাকবে বা অধ্যক্ষ উল্লেখ না থাকবে সেগুলো কি সংবাদপত্রের প্রতিবেদন। ঝামেলাটা কি সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো?
ওকে, আসো পরবর্তীতে আমরা যাই আবেদনপত্র লেখার নিয়ম। ওকে, আবেদনপত্র কয়েক ধরনের আছে। আবেদনপত্র প্রধানত দুই ধরনের। ওকে, মূলত আবেদনপত্রে দুই ধরনের, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র আর একটা হচ্ছে আনুষ্ঠানিক পত্র। আনুষ্ঠানিক পত্র আবার আবেদনপত্র এবং আমন্ত্রণপত্র। সো আমাদের পরীক্ষার খাতায় মূলত আবেদনপত্রটা আসে যে কলেজের অধ্যক্ষ বরাবর। ওকে, আবেদনপত্র পরীক্ষার খাতায় দুই ধরনের আসে, এগুলো দেখার দরকার নেই। দুই রকমের আবেদনপত্র আসে, একটা হচ্ছে চাকরির ক্ষেত্রে আবেদনপত্র আর একটা হচ্ছে তোমার ব্যক্তিগত পত্র, যেটা মানে হচ্ছে কলেজের অধ্যক্ষ বরাবর যেটা। এই দুই ধরনের আবেদনপত্র আসে। চাকরির ক্ষেত্রে আবেদনপত্রের ফরম্যাট একটা এবং কলেজের অধ্যক্ষ বরাবর যে আবেদনপত্র লিখতে হয় সেটার ফরম্যাট একটা। ওকে, দুইটা ফরম্যাটই ভিন্ন। আপনার বাংলা লাইভটা কোন কোন দিন হয়? আমার বাংলা 24-এর জন্য তোমাদের আজকে প্রথম ক্লাস নিচ্ছি। এর আগে ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু আমি নিতে পারি নেই, বা একটু বিজি ছিলাম। আজকে তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি। সো সামনেও আবার নিয়ে আসবো, সমস্যা নেই, ব্যাকরণের উপর ক্লাস নিব। ওকে, সো ক্লাসে উপস্থিত থাকবে, ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো করতে পারবা। আসো, সো যেভাবে প্রশ্ন আসতে পারে দেখো কিভাবে প্রশ্ন আসবে। দরিদ্র কল্যাণ তহবিল থেকে সাহায্য হচ্ছে অধ্যক্ষের নিকট। এটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক আবেদনপত্র। একটু আগে আমরা কি দেখছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন রচনা, এখন কি দেখলাম প্রাতিষ্ঠানিক আবেদনপত্র। কোনটা বুঝবো আমরা? প্রাতিষ্ঠানিক আবেদনপত্র যেটা অধ্যক্ষ উল্লেখ থাকবে। জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষ বরাবর, দ্যাট মিনস এটাও প্রাতিষ্ঠানিক আবেদনপত্র। সহকারী শিক্ষক পদের চাকরির জন্য মহাপরিচালক নিকটে আবেদনপত্র, দ্যাট মিনস এইটা কি চাকরির জন্য আবেদনপত্র। এইটার ফরম্যাট ভিন্ন, এগুলার ফরম্যাট ভিন্ন। ওকে, এগুলোর ফরম্যাটও ভিন্ন। সো দুইটার ফরম্যাটই আলাদা। অধ্যক্ষ বরাবর প্রাতিষ্ঠানিক আবেদনপত্রের ফরম্যাট একটা এবং চাকরির জন্য আবেদনপত্রের ফরম্যাট আরেকটা। ওকে, কোন কোন দিন ভাই, সপ্তাহে কতদিন? তাহলে শুরু থেকে একদম কোনো স্পেসিফিক নাই, বাট আমি রুটিন তুমি পেজে আমি রিলস করে দিব। আমার নেক্সট ক্লাস যেদিন থাকে তার আগের দিন আমি রিলস করে দিব, বা অ্যানাউন্সমেন্ট পোস্টার যাবে, সেটা তুমি পেজে তুমি ফলো করে রাখো। তুমি পেজটা হচ্ছে প্রতিদিন চেক করবা রাতের বেলা, তাহলে হচ্ছে আপডেট পেয়ে যাবা। বা তুমি 45 ডেজ চ্যালেঞ্জের যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন করে রাখলেও সেখান থেকেও তুমি আপডেট পেয়ে যাবা। ওকে, সেটা আমাদের ফ্রি গ্রুপ। সেখানে প্রায় 11,000 এইচএসসি 24-এর শিক্ষার্থী আছে। আর তুমি যদি 25-এর হও ভাই, 25-এর জন্য আমরা আলাদাভাবে ক্লাস নিব। আমি আলাদাভাবে 25-এর জন্য বাংলা ক্লাস শুরু করব। সেখানে তোমার জন্য ফ্রি ক্লাস থাকবে ইনশাল্লাহ। 25-এর জন্য আমরা বিশালটা আয়োজন করার চিন্তা ভাবনা করছি। ওকে, সো আসো প্রথমে আমরা চলে যাই প্রাতিষ্ঠানিক আবেদনপত্র। এইটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, মানে অধ্যক্ষ বরাবর যেটা লেখা হয়। কি অধ্যক্ষ বরাবর যেটা লেখা হয়, প্রথমে তারিখ দিবা, বরাবর অধ্যক্ষ, কলেজের নাম, বিষয়, জরাব দিয়ে দেন নিচের থেকে লেখা শুরু করবা, তারপর অতএব দিয়ে শেষ করবা। বিনীত নিবেদক, আপনার একান্ত বাধ্যগত নাম, শ্রেণী, বিভাগ, রোল নং। এখন এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। একটু মনে রাখবেন, আবেদনপত্র 1 পেজের বেশি লিখবা না। আবেদনপত্র 1 পেজের বেশি লিখবা না। সবাই বলে আয় রে বাংলা খালি লিখবো, লিখলেই নাম্বার। আবেদনপত্র লেখার নিয়মই হচ্ছে 1 পেজ লেখা। তুমি চিন্তা করো, তুমি যদি দরখাস্ত দাও, তোমার মানে প্র্যাকটিক্যালি চিন্তা করো, বাস্তবিক জীবনের সাথে চিন্তা করো। ওকে, তুমি যদি তোমার কলেজের বা তোমার প্রিন্সিপাল বা হচ্ছে তোমার যে ডিপার্টমেন্টে যে স্যার আছে বা তোমার যে কাউন্সিলর আছে তার নিকট যদি তুমি কোনো আবেদনপত্র রচনা করো, তুমি কি সেটা 2 পেজ করো, 3 পেজ করো না, তুমি সেটা কয় পেজ করো? 1 পেজে করো। তার মানে তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা, তুমি চিন্তা করবে যে তুমি অধ্যক্ষ বরাবর তোমার কলেজের অধ্যক্ষের জন্য লিখছো, ঠিক আছে? তার মানে 1 পেজের বেশি দিবা না। যদি 2 পেজ হয়, মনে করো এটা খাতা, রাইট? এটা হচ্ছে কি খাতা, ঠিক আছে? এটা হচ্ছে কি খাতা। এই যে যদি 2 পেজ লেখার চিন্তা ভাবনা, ইন্টেনশন থাকে তোমার যে আমি 2 পেজ লিখবো আবেদনপত্র, অবশ্যই কি বাম সাইড থেকে শুরু করে ডান সাইডে যাবা। ওকে, বাম থেকে শুরু করে ডান সাইডে যাবা, অর্থাৎ খাতার বাম পৃষ্ঠা থেকে শুরু করে তারপর ডান পৃষ্ঠায় যাবা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। আবেদনপত্র 1 পেজের বেশি লিখবা না। 1 পেজে হলে ভালো হয়, আর 2 পেজ যদি হয় অবশ্যই বাম থেকে শুরু করে ডানে শেষ করবা। আর 2 পেজের বেশি তো ভুলেও লিখবা না। 2 পেজের বেশি তো ভুলেও লিখবা না। ওকে, যদি 12 নম্বর পেতে চাও। সবাইকে এইটুকু ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, একটা আমি ধারণা দেই, যেমন দেখো তারিখ দিলাম আমি
বরাবর অধ্যক্ষ বিএফ শাইন কলেজ ঢাকা। বিষয় হচ্ছে কি জরিমানা মওকুফের জন্য আবেদন। জনাব দিয়ে শুরু করব। বিনীত নিবেদন, এই যে আমি জুয়েল আহমেদ আপনার কলেজের বা মানে যা যা লেখা দরকার লিখবা, লেখা শেষে অতএব দিয়ে শেষ করবা। দেন বিনীত নিবেদক, তারপর কি বিনীত নিবেদক আপনার একান্ত বাধ্যগত জুয়েল আহমেদ, শ্রেণী একাদশ, বিজ্ঞান বিভাগ, রোল নম্বর এত। দ্যাটস ইট, তোমার শেষ। আরেকটা জিনিস মাথায় রাখবা যে কখনো নিজের ইনফরমেশন এখানে দিবা না, কখনো নিজের ইনফরমেশন এখানে দিবা না। ওকে, নিজের ইনফরমেশন দিবা না, চেষ্টা করবা যে দেখোনো হাবি যাবি আন্দাজে দিয়ে দেওয়ার একটা, ঠিক আছে, আন্দাজে যে কোনোটা দিয়ে দিবা, বাট কখনো নিজের ইনফরমেশন এখানে দিবা না পরীক্ষার খাতায়, বুক পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। আসো পরে যাই। চাকরির ক্ষেত্রে আবেদনপত্রটা একটু ভিন্ন, আর চাকরির ক্ষেত্রে আবেদনপত্রটা এক পেজে লেখা সম্ভব না। ওকে, এক পেজে লেখা সম্ভব না চাকরির ক্ষেত্রে আবেদনপত্র, এটা 2 পেজ হবেই। তবে 2 পেজে যদি পারো শেষ করবা, আর নাহলে 3 পেজ যেতেই হবে। ওকে, এটা 3 পেজ যেতে হবে। আর চাকরির ক্ষেত্রে আবেদনপত্র যদি আসে, তোমাকে অবশ্যই কি এই যে বললাম না, বাম থেকে লেখা শুরু করে ডানে যাবা। ওকে, এটা তো 2 পেজ হবেই, মাস্ট এটা 2 পেজ হবে, কারণ এটা এক পেজে লেখা সম্ভব না। আর এটা 2 পেজ হলে এটা 3 পেজও যাবে। সো বাম থেকে শুরু করে ডানে যাবা, তারপর আরেক পেজ নিবা, কোনো সমস্যা নেই। ওকে, আরেকটা পেজ তুমি সুইচ করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চাকরির ক্ষেত্রে আবেদনপত্রে অনেকে খাম চায়, তুমি খামের পরিবর্তে কি দিতে পারো সেটাও আমি দেখিয়ে দিব। ওকে, খাম সবসময় প্রয়োজন হয় না। আসো পরবর্তীতে যাই। এই যে চাকরির ক্ষেত্রে আবেদনপত্রটা তারিখ দিবা বরাবর। এই যে মহাপরিচালক নাকি পরিচালক, এই জিনিসটা তোমার পরীক্ষার প্রশ্নেই উল্লেখ থাকবে। কার নিকট তুমি হচ্ছে আবেদন করবা চাকরির জন্য, সেটা প্রশ্নেই উল্লেখ থাকবে। ওকে, সো এই যে মহাপরিচালক, পরিচালক, প্রশ্নে যেটা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবা এখানে, ঠিক আছে। দেন তোমার হচ্ছে ঠিকানা, এটা হচ্ছে কি ঠিকানা, ওয়ান কাইন্ড অফ, এই যে কোন জায়গায় আবেদন করছো সেই জায়গার ঠিকানা, মানে সেই মনে করো পানি সম্পদ অধিদপ্তরে তুমি হচ্ছে আবেদন করবা, সো পানি সম্পদ অধিদপ্তর মনে করো সেটা কি পান্থপথ, ফার্মগেট, ঢাকা, এভাবে দিবা, ঠিক আছে। বিষয় দিবা, দেন কোন বিষয়ের জন্য আবেদন করছো, মানে চাকরির কোন চাকরির জন্য আবেদন করছো সেটা দিবা। জনাব দিয়ে লেখা শুরু করবা। এখানে আবার অতএব কিন্তু পরে জনাব দিয়ে তুমি একটু আবেদন করে লিখে জীবন বৃত্তান্ত দিবা, মানে তোমার কারিকুলাম ভাইটা সিভি দিবা। ওকে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা নেই দিয়ে দিবা, কারণ অভিজ্ঞতা লিখতে গেলে আবার টাইম লাগবে, এত টাইম নষ্ট করার কারণে নেই দিয়ে দিবা। অতএব দিয়ে শেষ করবা, বিনীত নিবেদক, নাম দিয়ে শেষ। ওকে, এখন আমি ফরম্যাটটা দেখাচ্ছি। ফরম্যাট তো এইটা, আমি তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, তারিখ দিলাম, বরাবর দিলাম মহাচল পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, ঢাকা। ওকে, সো আমি কোন জায়গায় আবেদন করছি, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে আমি আবেদন করছি। তুমি এটা যদি প্রশ্ন থাকে তাহলে থাকলো, আর না থাকলে কি তুমি যে কোনোটা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। পানি সম্পদ, তারপর হচ্ছে মৎস্য সম্পদ অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মানে যে কোনো একটা অধিদপ্তর দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা দিবা, না থাকলে যে কোনোটা দিয়ে দিবা। দেন বিষয় হচ্ছে কি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, কারণ কি গণশিক্ষা অধিদপ্তর, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। জনাব সবিনয় বিনীত নিবেদন, এই যে গত এত খ্রিস্টাব্দ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও আনুষঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট উপস্থাপন করছি। অবশ্যই জনাব লিখে তোমাকে এভাবে লিখতে হবে, তুমি এমনটা দিলে হবে না জনাব সবিনয় বিনোদন নিবেদন, এই যে আমি আপনার গণশিক্ষা অধিদপ্তরের একজন নিয়মিত কর্মচারী, আপনি ব্লা ব্লা ব্লা, এইভাবে দিলে হবে না, ঠিক আছে। অবশ্যই কি তুমি এই যে চাকরির জন্য যে আবেদনটা করবা, এই চাকরির মানে তোমার সার্কুলারটা তুমি কোথায় দেখছো, কত তারিখে দেখছো, সেই তারিখ এবং কোন জায়গায় দেখছো, দৈনিক যুগান্তর পত্রিকায় দেখছো। ওকে, সো যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তুমি যে জানতে পারছো সেই জিনিসটা উল্লেখ করতে হবে। ওকে, আপনার এই ক্লাসটা আমি আগেই করে ফেলছি ইউটিউবে। আচ্ছা, আসো। ওকে, সো এরপর কি সিবি, মানে জীবন বৃত্তান্ত, নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম, বৈবাহিক অবস্থা, ধর্ম, মোবাইল নাম্বার, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা। নাম তোমার নাম দিবা না, অবশ্যই যে কোনো একজনের নাম দিয়ে দিবা। পিতার নাম যে কোনো একজনের নাম দিবা, মাতার নাম যে কোনো একজনের নাম দিবা, বর্তমান ঠিকানা যে কোনো একটা ঠিকানা দিয়ে দিবা, মাথায় যেটা আসে। স্থায়ী ঠিকানা যে কোনো একটা ঠিকানা দিয়ে দিবা, মাথায় যেটা আসে। জন্ম তারিখ অবশ্যই, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেহেতু তুমি চাকরির জন্য আবেদন করতেছো, স্বাভাবিক তুমি হচ্ছে কি এইচএসসি 24 ব্যাচ, তোমার জন্ম তো 2000-এ হয় নাই, রাইট? তোমার জন্ম হয়েছে কি 2004-এ, ধরো আমি ধরলাম তোমার জন্ম কি 2004-এ,
ঠিক আছে 2004-এ হয়েছে তোমার জন্ম, ঠিক আছে 2004। এখন এটা কি 2024, মানে কি 20 বছর তোমার, মানে কি মাত্র 20 বছর। এখন 20 বছরে তো তুমি হচ্ছে চাকরির জন্য আবেদন করতে পারবা না রে ভাই, তোমার কি এখনো এইচএসসি পরীক্ষা দাও নাই, তুমি তো 20 বছর চাকরির জন্য আবেদন করতে পারো না। তার মানে তোমার জন্ম তারিখটা ওইভাবে দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখটা চেষ্টা করবা তুমি 1990 এর মধ্যে দেওয়ার, 1990 কিংবা হচ্ছে 92, এর বাইরে না, 93 94 দেওয়ার চিন্তা করো না, 1990 92 দিয়ে দিবা, ঠিক আছে। জন্ম তারিখ সাপোজ মনে করো আমি কি দেব, 6 জানুয়ারি 6/1/1990, ওকে। সে এই যে জন্ম তারিখটা কি 1990, চাকরির জন্য আবেদনপত্র যেটা 6/1/1990, ওকে 1990। জাতীয়তা কি বাংলাদেশি, জাতীয় পরিচয়পত্র নাম্বার যে কোনো একটা 6-7 ডিজিট একটা নাম্বার দিয়ে দিবা, 0725132 যে কোনো একটা নাম্বার দিয়ে দিবা। বৈবাহিক অবস্থা যদি বিবাহিত হও, বিয়ে করে যদি করে থাকো বিবাহিত দিবা, নাহলে অবিবাহিত দিবা, কোনো সমস্যা নাই। সাপোজ মনে করো তুমি বিবাহিত দিয়ে দিবা। ধর্ম ইসলাম হলে ইসলাম, সনাতন হলে সনাতন, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান। মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবে, দেওয়ার দরকার নাই, 0172 লিখে ডট ডট দিয়ে দিবা, ওকে ডট ডট দিয়ে দিবা, কারণ পুরো মোবাইল নাম্বার দরকার নেই, 0172 লিখে ডট ডট দিয়ে দিবা। বাস মনে করো তুমি লিখবা 0193 বা কি লিখবা 019 লিখে ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। রক্তের গ্রুপ হচ্ছে কি ও পজিটিভ হলে ও পজিটিভ, ও নেগেটিভ, যে কোনো একটা দিয়ে দিবা। শিক্ষাগত যোগ্যতা আসো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাকে এভাবে দিতে হবে, এই যে একটা ছক করতে হবে, পরীক্ষার নাম, পাশের সন, বোর্ড বা বিশ্ববিদ্যালয় প্রাপ্ত গ্রেড। পরীক্ষার নাম কি এসএসসি, পাশের সন কি 2006, অবশ্যই কি 1990 যদি হয়, তোমার এইচএসসি দিবা কয় বছর বয়সে, এইচএসসি 1990 মানে হচ্ছে এইচএসসি দিছে সে 16 বছর বয়সে, রাইট, 1990 2000 2006 16 বছর বয়সে এইচএসসি দিছে, 18 বছর বয়সে সে 16 বছর বয়সে এসএসসি দিছে, 18 বছর বয়সে সে কি এইচএসসি দিছে, এবং তারপর কি 4 বছর লাগে এইচএসসির পর, 22 বছর বয়সে তার অনার্স শেষ হয়েছে, 23 বছর তার মাস্টার শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে কানেক্ট করে দিবা। এসএসসি কত সালে, 2016 সালে, কুমিল্লা বোর্ড, জিপিএ 5, এবং তখন কিন্তু জিপিএ 5 জিপিএ সিস্টেম ছিল না, তখন হচ্ছে কি গ্রেড সিস্টেম ছিল, কিন্তু বর্তমানে জিপিএ সিস্টেম। সো এটা তুমি জিপিএ 5 দিতে পারো, বা হচ্ছে ফার্স্ট ক্লাস দিতে পারো, ফার্স্ট ডিভিশন, তখন ডিভিশন সিস্টেম ছিল, ওকে। সো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এরকম ছিল, তো তুমি ফার্স্ট ডিভিশন দিতে পারো, ওকে। এরপর আসো এইচএসসি কি 2008 কুমিল্লা, তখনও কিন্তু তোমার জিপিএ সিস্টেম ছিল না, তার মানে কি জিপিএ 5ও দিতে পারো, সমস্যা নেই, এটা ধরবে না। আসো অনার্স কি 2012 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ 3.85 পাইছে। এমএ কি 2013 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সিজিপিএ 3.50 ছিল, ওকে। এরপর কি অভিজ্ঞতা সুন্দর মতো নেই লিখে দিবা, অভিজ্ঞতা দিয়ে কলম দিয়ে নেই লিখে দিবা। দেন অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা পূর্বক উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়। দ্যাটস ইট, ওকে। ভাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের আবেদন, এখানে কি দিব, অধ্যক্ষ নাকি বরাবর? বরাবর, বরাবর তো হচ্ছে শুরুতে থাকবে, ওকে, বরাবর তো শুরুতে থাকবে। আর এখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটা আবেদন, এখানে দিবা অবশ্যই বরাবর দিবা, অধ্যক্ষ না, বরাবর হবে, ওকে। আবেদনপত্র, চাকরির আবেদনপত্রে টাইম লাগবেই, স্বাভাবিক, ওকে। এরপর কি বিনীত, তারপর নাম দিবা জুয়েল আহমেদ। দেন এখানে তুমি চাইলে খাম দিতে পারো, বা তুমি চাইলে এইটুক দিয়ে দিতে পারো, সংযুক্তি দিয়ে এই অংশটুকু দিয়ে দিবা, অথবা তুমি খামও দিতে পারো, তবে সংযুক্তির দেওয়াটাই অনেক শ্রেয়, ওকে। সংযুক্তিটা 100% লাগবে, এটাই দিবা। আর এটার পরে খাম দিলেও হয়, না দিলেও হয়, কোনো প্রয়োজন নাই, ওকে। খাম দিলেও হয়, না দিলেও হয়। তো সংযুক্তি কি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি 2 কপি, সকল শিক্ষক যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, চাকরি সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদপত্র সত্যায়িত অনুলিপি, 1000 টাকার ব্যাংক ড্রাফট, এই জিনিসটা হচ্ছে সংযুক্তি করবা, ওকে। সো এইটা ছিল চাকরির ক্ষেত্রে আবেদন। সিজিপিএ কি মানে ভাই, এসএসসি এইচএসসিতে আমাদের কি জিপিএ 5 সিস্টেম, রাইট, জিপিএ 5, জিপিএ পেলে A+, ওকে। দেন 4.50 পেলে কি এ, বা জিপিএ 5 এর নিচে যেটা পাবো সেটা হচ্ছে কি এ, এরকম একটা গ্রেড সিস্টেম না। তোমার ইয়ার ক্ষেত্রেও যখন ইউনিভার্সিটিতে যাবা তখন হচ্ছে কি তোমার সিজিপিএ সিস্টেম, সেটাকে বলা কি সিজিপিএ সিস্টেম। তখন জিপিএ 5 না, তখন সিজিপিএ 4, ওকে। তখন A+ কি, যখন তুমি 4 পাবা তখন হচ্ছে তোমার A+, 3.50 বা 4 এর নিচে যা পাবা সেটা হচ্ছে কি
এ ধরবে। ওকে, সো সেটা হচ্ছে সিজিপিএ সিস্টেম আর জিপিএ সিস্টেম, মানে দুইটা সেমই, জাস্ট জিপিএ 5 আর সিজিপিএ 4 এটুকুই। ওকে, আচ্ছা, সো বাণিজ্যিক আবেদনপত্রের আমি কয়েকটা তোমার সাজেশন দিচ্ছি। বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা, প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র, বিদ্যুৎ বিভ্রাট, মাত্রাতিরিক্ত লোডশেডিং বা বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লিখো বা আবেদনপত্র যেটাই হোক, পাবলিক পরীক্ষা নকল বন্ধ করার পক্ষে যুক্তি দেখিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের কাছে একটি পত্র লিখো, বিনা বেতনের পড়া অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র, শিক্ষা সফরে যার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র। সো এরকম আবেদনপত্র তোমার জন্য আসতে পারে। ওকে, Bro, my girlfriend called me so I did not understand the previous things, please explain again. তোমার গার্লফ্রেন্ড কল দিয়েছে তো তুমি ক্লাস করতে পারো না, সেটা তো আমার বিষয় না, তুমি ক্লাস পরে করে নিও, আমার কি? তোমার গার্লফ্রেন্ড কল দিয়েছে, তুমি কথা বল গিয়া। আসো, তুমি যদি এইচএসসি 25-এর শিক্ষার্থী হয়ে থাকো, 24-এর জন্য আছে, তুমি যদি এইচএসসি 25-এর হয়ে থাকো, তোমার জন্য আমাদের ডাবল ইবিআই কোর্স আছে। এখানে হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, এবং তুমি যদি তোমার অর্থনীতি, তুমি যদি কমার্সের বা সায়েন্সের, অনেকের গ্রুপ সাবজেক্টের অর্থনীতি থাকে, সো অর্থনীতিটাও তোমাদের জন্য গিফট কোর্স হিসেবে থাকবে আমাদের এই কোর্সে। তা হচ্ছে কি রেকর্ডেড অর্থনীতি ক্লাসগুলো, আর বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলো ক্লাস হচ্ছে লাইভে হবে। বাংলার জন্য তুমি 30টা ক্লাস পাবা, ইংরেজির জন্য 40টা, আইসিটির জন্য 40টা, সবগুলো লাইভ ক্লাস পাবা, লেকচার শিট পিডিএফ পাবা, মডেল টেস্ট দিতে পারবা, অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট পাবা, এবং চূড়ান্ত ফাইনালটা মডেল টেস্ট পাবা। সো এই কোর্সটাতে আমাদের বর্তমানে অফারে ভর্তি চলছে 1199 টাকায়, বাংলা, ইংলিশ, আইসিটি এইচএসসি 25-এর জন্য যারা তাদের। এবং যদি ভর্তি হতে চাও তোমরা সবাই হচ্ছে এই নম্বরে কল করে ভর্তি হতে পারো, একটা অফার চলছে, অফারে ভর্তি হবে, নেওয়া হচ্ছে। আর ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হবে এই কোর্সের, 25-এর এই কোর্সের। ওকে, আর তুমি যদি এইচএসসি 24 হও, অবশ্যই সবার স্বপ্ন কি ঢাকা ইউনিভার্সিটি, রাইট? সো ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে তোমার স্বপ্ন কি যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিকে পড়ার একটা স্বপ্ন, সবারই স্বপ্ন থাকে, রাইট? ছোটোবেলা থেকেই, বা অনেকের স্বপ্ন থাকে বুয়েটে পড়ার। সো বুয়েট থেকে তো বুয়েটের স্টুডেন্ট তো আমরা আর পড়াই না, আমরা হচ্ছে পড়াই মানবিকের যারা, তাদের জন্য আর্টস, কমার্স এবং সায়েন্স 3 বিভাগেরই শিক্ষার্থীদের আমরা অ্যাডমিশনের গাইডলাইন দিয়ে থাকি, কোর্স করিয়ে থাকি। সো তুমি যদি মানবিকের হও এবং বি ইউনিটের হও, তুমি হচ্ছে তোমাদের জন্য এখন থেকেই যদি ভর্তি, এখন থেকে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে 1টা, 2টা বা 3টা করে ক্লাস হচ্ছে। সো এই এখন কিন্তু এসি পরীক্ষা শেষ হয় না, কিন্তু আমাদের অ্যাডমিশনের ক্লাস শুরু করছি আমরা। কারণ কি? কারণ অ্যাডমিশনের পর তুমি সময় পাবো মাত্র 2.5 থেকে 3 মাস ভাই। ওকে, ওই 2.5 থেকে 3 মাসে অনেকে কি করে, এইচএসসির ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশনে পড়া শুরু করে, ঠিক আছে? এমন অনেক আছে অ্যাভেলেবেল, তুমি চারপাশ তাকাইলেই দেখবা। তাদের সাথে তুমি 2.5 থেকে 3 মাস পড়া পরে তাদের সাথে তুমি হচ্ছে টক্কর দিয়ে পারবা না। আরেকটা জিনিস, তুমি চিন্তা করো, তুমি 2 বছর পরে তুমি এখন এ প্লাসের চিন্তা করতেছো, কিন্তু তুমি 2.5 থেকে 3 মাস পরে তুমি কিভাবে হচ্ছে ভার্সিটি চান্স পাবে বলে মনে করো? একটু ভেবে দেখছো কখনো? তুমি 2 বছর পড়াশোনার পরেও তুমি এ প্লাস পাওয়া কিনা তোমার সন্দেহ আছে, কিন্তু তুমি 2.5 বা 3 মাস পরে তুমি ভার্সিটি চান্স পাওয়া কিনা সেটার কি নিশ্চয়তা আছে? নাই। সো এখন থেকে তোমার কি প্রিপারেশন গোছাতে হবে, সব কিছু বুঝতে হবে, প্যাটার্ন বুঝতে হবে, কোন ইউনিভার্সিটি কিভাবে কোন প্যাটার্ন ফলো করে, এবং কোন ইউনিভার্সিটির জন্য কী কী প্রয়োজন, এগুলো নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হবে এবং তোমাকে জানতে হবে। যত বেশি জানবা তত বেশি তুমি অন্য থেকে এগিয়ে থাকবা। আর তোমাদের ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ গাইডলাইন দিব ইনশাল্লাহ। যারা মানবিকের আছে তাদের জন্য, যারা সায়েন্সের আছে তাদের জন্য পাবা, যারা কমার্সের আছে তারাও পাবা। সো এই যে মানবিকের যারা আছো তোমাদের জন্য হচ্ছে আমাদের টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ এবং গিফট কোর্স হিসেবে রাজশাহী এবং চট্টগ্রামের কোর্সটা তোমরা পাবা। ওকে, আর এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ক্লাস পাওয়া। বাংলার জন্য এমসিকিউ 40টা, রিটেনের জন্য 10টা, কারণ ঢাবিতে কিন্তু রিটেনও পরীক্ষা হয়। ওকে, এমসিকিউতেও পরীক্ষা হয়, রিটেনও পরীক্ষা হয়। এমসিকিউর জন্য 60 নম্বর, রিটেনের জন্য 40 নম্বর। সো তোমাকে আবার আলাদা আলাদাভাবে 2টাতেই পাস করতে হবে। সো অনেক ঝামেলা আছে। সো এখন থেকে যদি তুমি প্রিপারেশন নাও ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিত করা সম্ভব হবে। ওকে, সো ইংরেজির জন্য তুমি ক্লাস পাবো, সাধারণ জ্ঞানের জন্য ক্লাস পাবো, এবং সবগুলো লাইভে হবে। এবং আমাদের কিন্তু প্রতি সপ্তাহে 1টা বা 2টা করে ক্লাস হচ্ছে। তো তুমি তোমাদেরকে এখন থেকে বেশি ক্লাস দেওয়া হচ্ছে না। এর কারণটা হচ্ছে সামনে তোমাদের এইচএসসি, তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষা যেন সেখানটা ভালো রেজাল্ট করো, তার জন্য এখন বেশি ক্লাস দেওয়া হচ্ছে না, এখন অল্প ক্লাস হবে। আর মেইন ক্লাসগুলো শুরু হবে তোমার বোর্ড পরীক্ষার, এইচএসসির পরীক্ষা শেষ হওয়ার পরে। ওকে, সো যারা ভর্তি হতে চাও তোমরা সবাই হচ্ছে এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো। অফারে ভর্তি চলছে, তোমরা দেরি না করে দ্রুতই ভর্তি হয়ে যাও। ওকে, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। আর এইচএসসি 24-এর আরও ক্লাস নিয়ে আমি থাকবো। সো আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাও। আর অবশ্যই টাইমলাইন শেয়ার করলে তো তোমরা সবাই
অবশ্যই টাইমলাইন শেয়ার করে স্ক্রিনশট যদি আমাদের পেজে দাও, সবাই হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে পারিভাষিক শব্দের, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, বাংলা দ্বিতীয় পত্রের ইনশাল্লাহ ব্যাকরণের ক্লাস নিয়ে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের প্রতি শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।